This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। Smoking is injurious to health. It causes দেখুন, ধূমপান এমনিতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু বিপ্লবের পক্ষে এর ঠিক উল্টোটা। স্বাস্থ্যের পক্ষে যে ধূমপান ক্ষতিকারক, সেই ধূমপানই যে বিপ্লবের পক্ষে স্বাস্থ্যকর, সেটা তো এখন ইরান দেখাচ্ছে। ওই যে দুটো ছবি দেখালাম আপনাদের শুরুতে, সেই দুটো ছবি পরপর একবার ভালো করে মনে করে দেখুন তো। ওই দুটো ছবির থেকেই তো পরিষ্কার যে এই মুহূর্তে আমি যেটা বলছি সেটার জলজ্যান্ত প্রমাণ দিচ্ছে ইরান। ওই প্রথম ছবিটা, রাস্তার মাঝখানে আগুন জ্বলছে, আর সেই আগুন ঘিরে গোল করে দাঁড়িয়ে কিছু মানুষ, যারা স্লোগান দিচ্ছেন, গান চলছে, তার মধ্যে নাচতে নাচতে কিছু মহিলা তাদের মাথার থেকে হিজাব খুলে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলছে। এই ছবিটা অনেক কথা বলছে। আর দ্বিতীয় ছবিটা, একটা ছবিতে আগুন ধরিয়ে সেই আগুন থেকে সিগারেট ধরাচ্ছেন মহিলারা। ওই ছবিটা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর। এবার 1979 সাল থেকে যে ধর্মীয় নেতৃত্ব এই ইরানটা শাসন করছে, তাদেরই তো প্রতিনিধি এই খামেনেই। বর্তমানে তার হাতে ইরান, কিন্তু ইরানের মহিলারা দেখাচ্ছেন তারা খামেনেইয়ের ওই ধর্মীয় শাসনের খাম থেকে বেরোতে চাইছে। ওই খামেনেইয়ের ছবি পুড়িয়ে তার থেকে সিগারেট ধরানোটা না, ওটা ইরানের নতুন ট্রেন্ড, ইন থিং। যেরকম ট্রেন্ড আজ থেকে বছর চারেক আগে ওই ইরানের মহিলাদের মধ্যে ছড়িয়েছিল, আপনাদের মনে আছে? তারা স্বাধীনতা চেয়েছিলেন, তারা ওই যেভাবে তাদের আটকে রাখা হচ্ছিল সেই একটা অদৃশ্য বাঁধন থেকে মুক্ত হতে চাইছিলেন। তাই জন্যই 2022 সালে মাথার চুল কেটে তা দিয়ে পতাকা বানিয়ে মৌলবাদের নাকের সামনে পথ করে ওড়াতেন ওই ইরানের মহিলারা। দেখুন, সে যাত্রা তাদের আন্দোলনটা সফল হয়নি, ওই মৌলবাদী শাসক তাদের দমাতে পেরেছিল। কিন্তু এবার কি হবে? এবার তো আর চুল কেটে প্রতিবাদ নয়, একেবারে আগুন নিয়ে খেলছেন ইরানের মানুষ। সেখানকার সর্বোচ্চ ধর্মীয় শাসকের ছবি পোড়াচ্ছেন আর সিগারেট ধরাচ্ছেন তার থেকে। মহিলারা মাথার হিজাব খুলে আগুনে ছুঁড়ে দিচ্ছেন। এই প্রত্যেকটা ছবির মধ্যে থেকে একটা বার্তা তো পরিষ্কার, তারা ওই মৌলবাদী শাসন থেকে মুক্তি চান। দেখুন, ইরানে বিপ্লবের প্রতীক হিসেবে এই আগুন কিন্তু অত্যন্ত ইঙ্গিতবাহী। এমনি বলছি না, এটার একটা ঐতিহ্য রয়েছে। 1935 সাল পর্যন্ত ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন আগুনের উপাসক। ওই পবিত্র আগুনকে সাক্ষী রেখে তারা উপাসনা করতেন। এই পর্যন্ত সব ঠিক আছে, সব ঠিক ছিল। দেখুন, ইরান যদি মৌলবাদকে সরিয়ে ফের ওই মুক্ত চিন্তা যুক্তিবাদকে প্রশ্রয় দেয়, আঁকড়ে ধরে, সেখানকার মানুষ যদি সত্যিই গণতন্ত্র চেয়ে আন্দোলন করেন, তাহলে তো খুব ভালো কথা। এটার বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না, এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু সেক্ষেত্রে যদি বলি এই বিপ্লবের আগুনটা সত্যি স্বাস্থ্যকর, কেউ আপত্তি করবেন না। অথচ দেখুন, কেউ যদি ইরানের এই মহিলাদের সামনে রেখে পেছন থেকে আগুন সরবরাহ করে, তাহলে কি হবে? ওটা ব্যাপারটা একটু উল্টো দিক থেকে ভাবুন তো, দেখবেন তাহলে এই প্রতিবাদের আগুন সভ্যতা থেকে অসভ্যতার দিকে যে দেশটাকে টেনে নিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই যে আমাদের পাশে বাংলাদেশ, সেখানেও তো ওই স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আগুন জ্বলেছিল। বলা হচ্ছিল শেখ হাসিনা তিনি দেশটাকে নিপীড়ন করেছেন, স্বৈরাচার চালাচ্ছেন। সবাই মানুষ রাস্তায় নেমেছিলেন,
ছাত্র যুব সবাই, আজ থেকে 1.5 বছর আগে, মনে আছে আপনাদের? এত ঝটপট সবাই তো ভোলার কথা নয়। কিন্তু বাংলাদেশে আন্দোলনটা শুরু হয়েছিল সেই সময়, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা বলেছিলেন ওই হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতেই তারা এই প্রতিবাদের আগুন জ্বেলেছেন, সেই আগুন খেকোরা যে নিজেদের ভেতরের আগুন নয়, ধার করা আগুন ছড়াচ্ছিলেন, সেটা তো এখন টের পাওয়া গেছে। ওই আগুন খেকোরা তো এখন সংখ্যালঘু হিন্দুদের আগুনে পোড়াচ্ছে, সেটা তো এখন টের পাওয়া যাচ্ছে। ওই বাংলাদেশের ময়মনসিংহকে দীপু দাসকে পিটিয়ে তারপর আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই আগুন তো আমরা ভুলতে পারছি না, চোখের সামনে জ্বলছে আর অদ্ভুতভাবে আমাদের অস্বস্তিতে ফেলছে, দেখতে পাচ্ছি না, অস্থির লাগছে। অর্থাৎ যে মৌলবাদকে পুড়িয়ে শেষ করতে চাইছে ইরান, সেই মৌলবাদের আগুনেই তো বাংলাদেশ এখন জ্বলছে। সে আগুনের দাপটে বাংলাদেশের প্রাণই আজকে নিরাপদ নয়। কারণ শুধু তো হিন্দুরা মারা যাচ্ছেন না, শুধু তো হিন্দুদের জ্বালানো হচ্ছে না, জ্বালানো তো হচ্ছে বিএনপির ওই নেতার ছোট ছোট মেয়েদেরও। একটা শিশুকে যখন পুড়িয়ে মারা হয়, তখন বোঝা যায় সে আগুনটা সেই দেশের মননকে পুড়িয়ে দিয়েছে, অন্তরাত্মাকে পুড়িয়ে দিয়েছে। অর্থাৎ সেখানে এখন শুধু প্রেতাত্মারা রাজত্ব করছে। তার মানে ধরে নেওয়া যায় ইরানে যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। এটা যদি আমরা ভেবে নিই, তার মধ্যেও তো একটা দুশ্চিন্তা লুকিয়ে থাকবে। কারণ বাংলাদেশে 1.5 বছর আগে যখন মনে হচ্ছিল ভালোর জন্য একটা প্রতিবাদের আগুন জ্বলেছে, পরবর্তীকালে সেই আগুনই তো একটা বিধ্বংসী রূপ দেখাচ্ছে। এর কারণ কি জানেন? কারণ ওই আগুনটা আমেরিকা সরবরাহ করেছিল, এতে তো কোনো সন্দেহ নেই। কেন করেছিল? কারণ জামাতের মতো মৌলবাদীদের হাতেই আগুন বেচে সেই আগুন থেকে সিগারেট জ্বালিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ চেয়েছিল আমেরিকা। একই উদ্দেশ্যে তারা যে ইরানেও আগুন বেচছে না, তার কোনো গ্যারান্টি আছে? ইরানের ওপর তো তাদের রাগ সাম্প্রতিককালে বারবার প্রকাশ পেয়েছে। সুতরাং আগুন কখন যে ও আমার আগুন তুমি আবার ওটা জ্বলে বলে ডাকতে হবে, আর কখন যে সেই আগুনে নিজের হাত পুড়বে, সেটা বলাটা খুব মুশকিল। তবে আগুন আমাদের দেশেও বিক্রি হচ্ছে, জানেন তো। তবে সেটা নিশ্চিন্তে থাকুন, মেড ইন আমেরিকা নয়, একেবারে দেশি, মেক ইন ইন্ডিয়া। দিল্লির রাস্তায় সেই আগুন বিক্রির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখুন, 10 টাকায় হাত শেখার এই অফারটা নেহাতি মজা করতে দেওয়া। ওই সবাই যে এরকম ভিডিও রিল ফিল বানাচ্ছেন না, এও সেরকমই একটা রিল। বিশেষ করুন ঠান্ডায় কাবু মানুষজনকে একটু উষ্ণতা দেওয়ার জন্য এরকম পরিষেবা দিতে স্টার্ট আপ কিন্তু সত্যি সত্যি যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে। এখনও সেটা দিল্লিতে শুরু হয়নি হয়তো, কিন্তু হতে তো পারে, একটা সম্ভাবনা আছে। বিশেষ করে যে ঠান্ডা পড়েছে কদিন ধরে, তাতে মনে হচ্ছে শুধু দিল্লি না, কলকাতাতেও মোটামুটি হয়তো এটার বাজার ভালোই হবে। কলকাতাতে এই স্টার্ট আপটা নতুন করে শুরু করার দরকার আছে নাকি? এরা যেত আগুনে হাত শেখার কাজটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং এটা মোটামুটি যা মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হয়েছে। দেখুন, আইপ্যাকের অফিসে আর আইপ্যাকের মালিকের বাড়িতে ওই তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে যে তদন্তে বাধা দিয়েছেন, তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছে ইডি, হাইকোর্টে মামলা করেছে, এই পর্যন্ত তো আমরা সবাই জানি। এমনকি সেই মামলার শুনানি যে হাইকোর্টে এজলাসে হট্টগোলের জন্য পিছিয়ে গেছে, এটাও আমরা জানি। কিন্তু আসলে যে গোটা ব্যাপারটাই আগুনে হাত শেখা, সেটা আমরা জানতাম না, যেটা আজকে শুভেন্দু অধিকারী আমাদের জানিয়েছেন। মানে তার অভিযোগ হচ্ছে গোটা ব্যাপারটাই পরিকল্পনা মাফিক হয়েছে, এবং তার নিজের বক্তব্যের সপক্ষে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাবার্তা, তার স্ক্রিনশট তিনি প্রকাশ করেছেন। এবং এই স্ক্রিনশটটাকে প্রকাশ করে বিরোধী দল নেতা দাবি করেছেন যে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা নাকি হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীদের।
হাইকোর্টের তৃণমূলের যে লিগ্যাল সেলটা রয়েছে সেই লিগ্যাল সেলেরই যিনি প্রধান সেই অনিত দাসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তিনি নাকি এই পরিকল্পনা করে গতকাল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে লোকজন মানে তাদের ওই আইনজীবী সেলের লোকজনকে সবাইকে ডেকে ডেকে জড়ো করেছিলেন। এবার এই পর্যন্ত ওই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বোঝা যাচ্ছে, মানে যদি এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা সত্য হয় তাহলে তিনি ডেকেছেন। এবার সেটা হইহট্টগোল করার জন্য কিনা সেটা ওই চ্যাটের মধ্যে নেই, কিন্তু শুভেন্দু অধিকারী দুয়ে দুয়ে চার করতে তো বেশিক্ষণ সময় নেননি। দেখুন, আগুন যখন একবার জ্বলেছে না, সে আগুনে সবাই যে হাত সেঁকবেন এটা তো আমরা জানি, সুতরাং সবাই কিন্তু সেঁকছেন। এটা আশা করা কিন্তু খুব অন্যায়, জানেন, যে আগুন জ্বলবে এই ঠান্ডার মধ্যে অথচ কেউ হাত সেঁকবে, বাকিরা হাত গুটিয়ে নেবে, সে তো হওয়ার নয়। সুতরাং সবাই হাত সেঁকছেন এবং শুভেন্দু অধিকারী এর থেকে অভিযোগ করে ফেলেছেন এবং সিদ্ধান্তেই পৌঁছে গেছেন যে এই লোকজনকে জড়ো করা হয়েছিল, মানে লিগ্যাল সেলের লোকজনকে ওই দিন এজলাসে জড়ো করা হয়েছিল ওই হইহট্টগোল করার জন্যই, যাতে তার জেরে ওই মামলার কাজটা শুরু না করা যায়। দেখুন, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে তৃণমূলের প্ল্যানটা একেবারে ফুল প্রুফ, পুরো মাত্রায় সফল। তারা এমন হইহট্টগোল করেছিলেন যে বিচারপতি শুভ্রা ঘোষ বিরক্ত হয়ে মামলাই শোনেননি। এটাও তো একটা অভূতপূর্ব ঘটনা। তিনি বলে দিয়েছিলেন 14ই জানুয়ারি মামলাটা শুনবেন। এবার এই 14ই জানুয়ারি দিনটা ঘোষিত হওয়ার পরেই অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বাংলার রাজনীতির সঙ্গে এখন 14 ফোটার মতো এই 14 তারিখ, মানে 14 সংখ্যাটা একদম সেটে গেছে। এমনি বলছি না, একটু খেয়াল করে দেখুন। ইডির দেওয়া ওই ইডি যে মামলাটা করেছে সেই মামলার শুনানি 14ই জানুয়ারি, যেটা শুভ্রা ঘোষ, বিচারপতি শুভ্রা ঘোষ ঘোষণা করে দিয়েছে। এবার 14ই ফেব্রুয়ারি, না 14ই ফেব্রুয়ারি আপনারা ভ্যালেন্টাইন্স ডে বলে নাচবেন না, তার সাথে আপাতত রাজনীতির কোনো সম্পর্ক নেই, আবার আছেও বটে। কারণ ওই 14ই ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকাটা বেরোবে। এবার অমিত শাহর ওই ভবিষ্যৎবাণীটা একবার খেয়াল করুন, কি বলেছিলেন তিনি? 15ই এপ্রিল এ রাজ্যে সরকার বদলে যাবে, নতুন সরকার দায়িত্ব নেবে। মানে এখন যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই সরকারের মেয়াদ তাহলে 14ই এপ্রিল পর্যন্ত হলো কিনা? সবই তো 14র গেরো। দেখুন, অমিত শাহের কথা সিরিয়াসলি নিলে আপনাকে কিন্তু এই বিষয়টাকে মেনে নিতেই হবে। 370-র মতো 314। এবার এই 14র ফেরের মধ্যে ইডির দায়ের করা মামলাটা পরিকল্পনা করে পিছিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূল করলো কেন, বা এই 14র ফেরে নিজেদের নিয়ে গিয়ে ফেললো কেন, এটা একটা বড় প্রশ্ন। এবং যথারীতি এটা নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়া যে চলবে সে তো বলাই বাহুল্য। लीगल सेल ने सब किया, ये सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। সবসময় তো করে, আজ তো নয়, আজ বরাবরই 19 সাল থেকে তো করে আসছি এটা আমরা, যে আমাদের ইনফর্ম করি আমাদের গ্রুপকে যে আপনারা আসুন, ম্যাচটা হবে এখানে। ওই যারা সিনিয়র তারা ঢোকে, যারা জুনিয়র তারা ঢুকতে পারে না, তারা বাইরে থাকে, তারা আমরা গিয়ে শুনি ব্যাপারটা। আমরা সেটা আমি আমার গ্রুপে দিয়েছি, কোনো গ্রুপে তো দিইনি এটা। আমরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে বসিয়ে এই যে টোটাল আনার্কি, সম্মানীয় বিচারপতি আনার্কি করলেই মানে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত ছিল ওই কোর্টরুম থেকে। যেদিকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন, আশা করি এখন বাংলার মানুষ তারা বুঝতে পারছে যে কোন দিকে এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছে। না, এই একটা ক্ষেত্রে অন্তত দেখলাম যে রাজনীতি তারা শুধু ঘটনাটা বললেন, কেন ঘটছে সেটা কেউ বললেন না। অর্থাৎ দেখুন, ওই যিনি পাঠিয়েছিলেন, ওই গ্রুপে যিনি লিখেছিলেন বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, তিনি নিজেও স্বীকার করে নিলেন যে তারা এরকম করেন, এটাই স্বাভাবিক, তিনি করেছেন। তার মানে ওই যেটা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী সেটা সত্য, এটা অবধি ঠিক আছে। কিন্তু তিনিও বলেছেন তারা এটা স্বাভাবিক, তাদের একটা অভ্যেস। আর বাকিরাও তারা
এটাকে কেন্দ্র করে যত রকমভাবে পারেন রাজ্য সরকারের বা তৃণমূলের সমালোচনা করেছেন, কিন্তু করে কী লাভ হলো সেটা কেউ বলছেন না। দেখুন, আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম যে সত্যি সত্যি লাভটা কী হলো। যদি এটার পেছনে একান্তই কোনো এরকম উদ্দেশ্য থেকে থাকে যে এই মামলাটাকে পেছোতে হবে, এই দিন অন্তত যাতে শুনানি না হয়, তাহলে তার দুটো উদ্দেশ্য। এক, সময় কেনা, এক এবং প্রধান এটা সময় কেনাটাই হবে। এবার সময় কিনলে লাভ কি হবে? লাভ এটা হতে পারে যত সময় যাবে গোটা বিষয়টা একটু, এই যে উত্তাপটা তুঙ্গে উঠে গেছে সেটার একটুখানি নিচে নামবে। দুই, হাতে একটু সময় পাওয়া গেলে গোটা বিষয়টাকে অনেকটা হয়তো তারা নিজেদের আরও পরিকল্পনাগুলো ফুল প্রুফ করতে পারবেন, প্রস্তুতিটা সঠিক হবে। মানে হঠাৎ করে পরীক্ষা পিছিয়ে গেলে যেরকম লোকজন খানিকটা মাঝে মধ্যে, যারা পড়াশোনা কম করে আর কি, হ্যাঁ, যাদের ফ্যাসাদে পড়ার সম্ভাবনা আছে, তারা যেরকম খুশি হয়ে যায় যে এইবার আরও 2 দিন এক্সট্রা পাওয়া গেলে এইবার পড়ব। আরও একটা জিনিস আছে, দেখুন, যেরকম এই মুখ্যমন্ত্রী এবং গোটা বিষয়টা নিয়ে ইডি আদালতের দ্বারস্থ হয়েছে, ঠিক একইভাবে ইডির বিরুদ্ধেও তো রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা তো এফআইআর করেছেন, পাল্টা 2টো থানায় করেছেন। সুতরাং এদিক থেকে যদি শুনানিটা পিছিয়ে যায়, পরবর্তী শুনানির আগেই তারা যে পাল্টা চাপে ফেলবেন না ইডিকে, এবং ইডির ওপর যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে না, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় কি? এখন কিন্তু চাপ পাল্টা চাপের খেলা চলছে, এবং কে কাকে কতটা মনস্তাত্ত্বিক চাপে ফেলতে পারছেন সেই লড়াইটা চলছে। এই লড়াইয়ের অনেক শরিক, জানেন তো, এর মধ্যে তৃণমূল যেরকম রয়েছে, ইডি রয়েছে, তেমনি বাকি কুশীলবরাও রয়েছেন। এবার তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআরে যারা সমস্যায় পড়েছেন তাদের সমস্যার সমাধান করছিল দিদির দূত অ্যাপটা। এই দিদির দূত অ্যাপেই এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করেছিলেন ওই তৃণমূলের বিএলএরা। এই দিদির দূত অ্যাপটা আইপ্যাকের তৈরি করা, এবং তারাই এটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছেন যে তৃণমূলের ভোটার সমীক্ষার যাবতীয় তথ্য রয়েছে ওই দিদির দূত অ্যাপে, আর দিদির দূত অ্যাপের প্রাণভোমরা চাবিকাঠি সেটা আইপ্যাকের হাতে। সেই জন্যেই তাদের ডিস্টার্ব করা হয়েছে, কোথাও গিয়ে তৃণমূলের প্রস্তুতিটা নষ্ট করে দেওয়ার জন্য। তাহলে এই শুনানি পিছিয়ে যাওয়ায় তৃণমূল আর একটু বাড়তি সময় পেয়ে গেল প্রস্তুতিটা ঠিকঠাক করে নেওয়ার। এবার এর একটা অন্য দিকও আছে, কিন্তু খেয়াল করে দেখুন, এই বক্তব্যগুলো যদি পাশাপাশি দেখুন, আইপ্যাক আর তৃণমূল যে আলাদা নয়, অভিষেকের কথার থেকে তো সেটাই প্রমাণ হচ্ছে। হয়তো সেজন্যই মুখ্যমন্ত্রী কাল বলেছেন যে তিনি ইডি অভিযানের মাঝে প্রতীক জৈনের বাড়ি আর আইপ্যাকের অফিসে গেছিলেন, এবং সেটা গেছিলেন তৃণমূল নেত্রী হিসেবে। সেখানে যা করেছেন সব কিছু তৃণমূল নেত্রী হিসেবে করেছেন, এবং ঠিক করেছেন। এখানেই প্রশ্ন, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী এ দুটো তো আলাদা সত্তা, কিন্তু মানুষ তো একজনই। মমতা বন্দ্যোপাধ্যায় যে সত্তাই ব্যবহার করুন না কেন, নিজের ভাবমূর্তিটাকেই তো বাজি ধরে ফেলেছেন। তিনি কেন্দ্রীয় এজেন্সির কাজে যে বাধা দিয়েছেন সেটা তো সবাই দেখছেন, এবং কেন্দ্রীয় এজেন্সি আদালতে সেই অভিযোগটা জমা দিয়েছে। কারণ এটা তারা বলার সুযোগ পাচ্ছে যে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে একটা আইনের অন্য পরিভাষা তৈরি করেছে, এবং বিজেপি বলার কি সুযোগ পাচ্ছে? বিজেপি বলছে যে পশ্চিমবঙ্গে অনেক কিছুকে আড়াল করতে চাইছে তৃণমূল সরকার। এবার এই অভিযোগগুলো যদি পরপর উঠতে থাকে, তাহলে তো এই প্রশ্নটা উঠবে যে যে ভাবমূর্তিটাকে বাজি ধরে বসে আছেন, সেটা ঝুঁকিটা একটু বেশি হয়ে গেল কি? সেটা ভাবার জন্যই, সেটা সামলানোর জন্যই একটু সময়ের দরকার কি? সেই জন্যই কি মামলাটা পেছলে তারা সুবিধে পেতে পারে? কিন্তু ইডি তারাও তো চুপ করে বসে নেই। হাইকোর্টের পর আজ সুপ্রিম কোর্টে চলে গেছে ইডি।
তাদের একটা তারা রয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে। একটা তারা হতেই পারে, ওই বললাম যে তাদের নামেও কিন্তু দুটো থানায় মামলা রয়েছে, এফআইআর রয়েছে। এবার তার পরিপ্রেক্ষিতে যে কোনো ব্যবস্থা নিয়ে নেওয়া হবে না এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। কারণ এখন আর কেউ ওই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেছে, কেউ দুবার ভাবছেন না কিন্তু। কঠিন কঠিন পদক্ষেপগুলো যেগুলো কেউ ভাবতেও পারেন না, কিরকম চটজলদি পটাপট নিয়ে নিচ্ছেন। সুতরাং এরকম কিছু যে হবে না, আর আগামী দিনে আরও এরকম চারপাশ কাঁপিয়ে দেওয়া কিছু পদক্ষেপ যে হবে না, সত্যি বলছি গ্যারান্টি নেই কিন্তু। সাবধান, মানসিক প্রস্তুতিটা রাখুন। এবার যে জন্য ইডি সুপ্রিম কোর্টে গেল, অর্থাৎ যে তাড়াহুড়ো করতে গেল, তার মূল জায়গাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মামলায় যুক্ত করা হবে না, আর সিবিআইকে দিয়ে কেন গোটা ঘটনার তদন্ত হবে না? এই দুটো প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে ইডি রেখেছে। অর্থাৎ সর্বোচ্চ আদালতেও কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে ঘুরিয়ে ব্যবস্থা নেওয়ার অনুমতি চাইল। তাদের যুক্তি হচ্ছে, যেহেতু কয়লা পাচারের মতো গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত নথি, বৈদ্যুতিন সরঞ্জাম তাদের আধিকারিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাই এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে, আইন ভাঙার অভিযোগে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া উচিত। অর্থাৎ দুর্নীতির তদন্তকে ঢেকে এজেন্সিকে দিয়ে তথ্য চুরির অভিযোগ যখন তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন রাস্তায় নেবে ইডির দাবিকে মানুষের মন থেকে মুছে দিতে চাইছেন, দুর্নীতি শব্দটাকেই যেখানে মুছে দিতে চাইছেন, তখন ইডিও ওই দুর্নীতিকে আড়াল করতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আনতে চাইছে। ভারতীয় ন্যায় সংহিতার 221 আর 238 নম্বর ধারা বলছে, ওই কর্তব্যরত সরকারি কর্মচারীকে যদি কেউ বাধা দেন বা গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট করেন, তাহলে তিনি যেই হন না কেন তিনি গুরুতর ফৌজদারি অপরাধ করেছেন বলে ধরতে হবে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের বিচার শুরু হলে কি হবে বলুন তো? এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কারণ রাজনীতিতে কোনো একটা জিনিসের একটা উত্তর হয় না, সব কিছুরই দুটো উত্তর থাকে, দুটো দিক থাকে। এক্ষেত্রেও দুটো দিক আছে। একটা দিক কি, এতদিন পর্যন্ত যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে ভোটে তৃণমূলকে যাবতীয় বাধা বিপত্তি পার করিয়ে দিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী, সেই স্বচ্ছ ইমেজ নিয়ে তিনি 2026-এর লড়াইটা এগিয়ে নিয়ে যেতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাবেন। এবং এটা কিন্তু গোটা দেশের আলোচনার বিষয়বস্তু হয়েছে, এবং এখানেও বহু মানুষ নিজেরা কিন্তু দ্বন্দ্বে পড়ে গেছেন তার এই কাজটাকে নিয়ে, কেন করলেন তিনি এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে তাদের মনে হচ্ছে একটা দোলাচল সৃষ্টি হয়েছে। এটা কিন্তু অতীতে ছিল না, অন্তত তাকে নিয়ে তো ছিল না, এবার কিন্তু সেটা হয়েছে। তিনি দুর্নীতি নিজে করেননি, কিন্তু তিনি দুর্নীতিবাজদের বাঁচাতে ইডির মতো এজেন্সিকে তদন্ত করতে দেননি। এই কথাটা এবার তো বিজেপির নেতারা বলতে শুরু করে দিয়েছেন। কিন্তু তার মানেই কি এটা যে একটা ওই তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার মতো রাস্তায় তারা এগিয়ে যেতে পারবেন? ইডি বা সিবিআই বা এরকম কিছু হবে, বা তারা মনে মনে কি সেটা চাইবেন? কারণ যদি সেরকম কিছু হয় তাহলে দেখুন, দুর্নীতির অভিযোগ থেকে গোটা ব্যাপারটা শুরু হয়েছিল, ওই আইপ্যাক কয়লা দুর্নীতিতে যুক্ত এইরকম একটা জায়গা থেকে শুরু হয়েছিল। সেই দুর্নীতি তো কোথায় কোন ফাইলের তলায় চাপা পড়ে গেছে সেটা তো ভুলেই যান। কে যে কি নিয়ে গেল, সে দুর্নীতি হাপিস হয়ে গেল, কেউ কিচ্ছু বলছেন না, এখন দুর্নীতির কথা সবাই ভুলে গেছেন। এখন গোটা ব্যাপারটা এসে দাঁড়িয়েছে এই একটা ফৌজদারি জায়গায়। কিন্তু এই ফৌজদারি জায়গাটা নিয়ে দ্বিধায় থাকার কারণ হচ্ছে বিজেপির হয়তো মনে মনে লিডাররা সবাই এই ব্যাপারটা নিয়ে এখন রীতিমতো তাদের মধ্যেও দোলাচল চলছে যে যদি এরকম কোনো ব্যবস্থা নিয়ে নেওয়া হয় তাহলে এই ভোটের আগে হঠাৎ তৃণমূল নেত্রী শহীদের মর্যাদা পেয়ে যাবেন না তো? তার জন্য মানুষের মনে সহানুভূতির ঢেউ উঠবে না তো? আর সেই ঢেউ
তাদের ভাসিয়ে দেবে না তো। অর্থাৎ দুটো বিপরীতমুখী ভাবনার লড়াই চলছে এখন রাজনীতির এই অঙ্গনে বা রাজনীতিকদের মনে, এটা কিন্তু নিশ্চিত। পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়ার নাটক করে তৃণমূল কংগ্রেস শেষ রক্ষা করতে পারবে না। বিষয়টা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং আমরা বিশ্বাস রাখি সুপ্রিম কোর্ট এর ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে এবং আমি বিশ্বাস রাখি যে উচ্চ আদালতে মামলাটাকে ভেস্তে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের আখেরে ক্ষতি করেছে, সরাসরি চলে গেছে সর্বোচ্চ আদালতে, আর সেই সর্বোচ্চ আদালতে এই ডাকাতের বিচার হবে, এতে কোনো সন্দেহ নেই। আদালতের তো প্রথম প্রশ্নটাই মনে আসবে, কি এমন জরুরি যে 5 বছরের পুরনো মামলায় ভোটের মুখে এই জানুয়ারি মাসে এসে তল্লাশির নাটক করতে যেতে হয়। ফলে এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে যেমন আছে, এই প্রশ্নটা নিশ্চয়ই আদালতের কাছেও বিবেচিত হবে। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। যদি পলিটিক্যাল পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার জায়গায় গিয়ে থাকেন বা ইডির ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন, তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন, যিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি? দেখুন, কুণাল ঘোষের বক্তব্যটা একটু খেয়াল করে দেখুন, অত্যন্ত বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং এটাকে একটা কেস স্টাডি হিসেবে নিতে পারেন। ঠিক কীভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিষয়গুলোর থেকে আমাদের দৃষ্টিটা একটু একটু করে সরিয়ে নিয়ে যান রাজনীতিকরা। দেখুন, কুণাল ঘোষ পুরো জিনিসটা এখন এই দুর্নীতির তদন্তে ইডি হানা নিয়ে তুললেন, ওইখানটায় তিনি ফোকাস করলেন এবং এইটা বিবেচনা করেই এই বাকি জিনিসগুলোতে, কারণ গোড়াতেই যদি গলদ কেউ বুঝে যায় তাহলে তো আগায় কি হবে সেটা নিয়ে মাথা ব্যথা থাকে না, সেটা তো গলদ হবেই, এরকমই একটা তিনি বুঝিয়ে দিতে চাইলেন। অর্থাৎ যদি গোড়াতেই গণ্ডগোল থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে ওগুলোর কোনো ভ্যালুই নেই, ওগুলোর কোনো মূল্যই নেই, ওটা কেউ ভাববেনই না। অথচ গোটা ব্যাপারটা তো পরবর্তী ঘটনাটা নিয়ে ঘটেছে। মানে ধরুন ইডি যদি আসতো, কাগজপত্র নিয়ে চলে যেত, রোজ মোটামুটি সাম্প্রতিককালে গত 1-1.5 বছর ধরে আপনাদের আমরা 2-1 দিন অন্তরই আমরা ওই এখানে ইডি হানা দিয়েছে, ওখানে হানা দিয়েছে, এই সমস্ত আপনাদের বলতাম। শুরুর দিকে তাও এখানে এত টাকা পাওয়া গেছে, ওখানে এত টাকা পাওয়া গেছে, এখান থেকে এত নথি ধরা হয়েছে, এই সমস্ত একটু বলতাম টলতাম। এবার দেখুন পরবর্তী ক্ষেত্রে তো সেগুলো বলাও কমে গেছে। তার কারণ ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে ওই পরিমাণ 50 কোটি টাকা পাওয়ার পর, টাকার পাহাড় দেখার পর বাকি যে টাকাই উদ্ধার হচ্ছিল সেগুলোকে আর আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, লোকের মনেও ওই ব্যাপারগুলো খুব একটা আমল পাচ্ছিল না। ফলে এগুলো তো গা সওয়া হয়ে গেছিল। পুরো ব্যাপারটা তো একটা জটিল মোড় নিয়ে নেয় মুখ্যমন্ত্রী ওখানে ঢুকে যাওয়ার পর, এবং তার যে ভূমিকাটা ছিল, অর্থাৎ তিনি যে তথ্য প্রমাণ ওখান থেকে ফাইলপত্র কিছু নিয়ে এসছেন সেটা তিনি নিজেই বলেন, এবং সেটা তিনি একরকম জিনিস বলেছেন, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে ইডি আরেক রকম অভিযোগ করেছে, এগুলো তো আলাদা জিনিস। কিন্তু সেই জায়গার থেকে গোটা বিষয়টা কুণাল ঘোষ কিন্তু একদম অন্যদিকে সরিয়ে নিয়ে গেছেন। অথচ এখন মূল লড়াইটা চলছে কিন্তু ওই কাজটা সঠিক ছিল কি ছিল না, ওটা আইন ভঙ্গ করা হয়েছে কি হয়নি, সেই জায়গাটাতে। এইটা হচ্ছে মজাটা। ঠিক যেরকম করে দুর্নীতির থেকে পুরো ব্যাপারটা সরে গেছে, ঠিক সেই রকম করে গোটা ব্যাপারটা ওখান থেকেও সরে গেল আর কি, সরিয়ে নিলেন আর কি রাজনীতিকরা, এটাই তারা করে। কিন্তু প্রশ্ন যখন উঠেই গেছে তখন আমাদের মতো করে একটু বুঝে নেওয়া যাক, বলুন তো, এটা কিন্তু দরকার আছে, তাই না? এই যে সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টে রাজ্য যে ক্যাভিয়েট দাখিল করেছে, মানে ওখানে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা হলেই বা তাদের বিরুদ্ধে দাখিল হলেই তাদের সেটা জানানো হবে, সেটা একবার একটুখানি খেয়াল করে দেখুন। ক্যাভিয়েট দাখিলের অর্থ কী? আইপ্যাক মামলায় রাজ্য সরকারের মতামত না শুনে এবার কোনো নির্দেশ দিতে পারবে না শীর্ষ আদালত। এবার ইডিও সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন করেছে। ইডির মধ্যে তার মানে একটা মরিয়া ভাব রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আদালতের একটা রুলিং আদায় করে নিতে চান কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। কেন? তদন্ত কি এমন জায়গায় রয়েছে যাতে সময় নষ্ট হলে সব ঘেটে যেতে পারে, নাকি তদন্তকারীরাও যাতে আদালতের রক্ষককবচ পান
সেটা নিশ্চিত করতে চান। এবার এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু গোটা ব্যাপারটাকে একটা অন্য আঙ্গিকে নিয়ে চলে গেছে। এবার তার আড়ালে ওই বললাম মূল জায়গা থেকে কীভাবে সরে যায়, মূল জায়গা হচ্ছে আইপ্যাককে হানা দেওয়া। সেই জায়গাটা কোন জায়গায় রইল? যাদের অফিসে হানা দেওয়া হয়েছে সেই আইপ্যাক কি বিবৃতি দিয়েছে জানেন, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী তোলপাড় করে ফেলেছেন। আইপ্যাকের যেটা সরকারি বিবৃতি, মানে তাদের অফিসিয়াল বিবৃতি, সেই ঘোষিত বিবৃতিতে তাদের ওই অফিসে এবং তাদের এই শীর্ষ আধিকারিকের বাড়িতে ইডি হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কোনো অভিযোগ কিন্তু নেই। তারা কিন্তু আইনে ভরসা রেখে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছে। তাহলে ভাবুন, এটাও কোনো কৌশলী বক্তব্য নিশ্চয়ই, কারণ ভোট কৌশলী সংস্থা, তারা কৌশল ছাড়া কোনো কাজ করবেন এটা তো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যে আইপ্যাকের অফিসে অভিযান নিয়ে তৃণমূল তুলকালাম করা শুরু করে দিয়েছে, সেটা নিয়ে তাদের বক্তব্যটা কীরকম ধীর স্থির একটা সহযোগিতার জায়গা এবং গোটা ব্যাপারটাকে থেকে নিজেদের আড়াল করার কোনো চেষ্টা কিন্তু সেখানে নেই। আরেকটা অবাক করার মতো বিষয় হচ্ছে আইপ্যাক কৌশল তৈরি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককেই কৌশল করে নিলেন? এটাও তো তাহলে ভাবতে হচ্ছে। ভোট কৌশলী সংস্থা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো রাজনীতি, তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে দ্রুত চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদম সিদ্ধহস্ত। মাত্র ঘন্টা কয়েকের মধ্যেই তিনি কয়েকটা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যবাসীর মাথা ঘুরে গেছে। সবাই তো আজকে দেখুন, বাংলার মানুষজন কিন্তু এখন অনেকটাই দ্বিধাবিভক্ত, কোনটা ঠিক কোনটা ভুল, ওই ঠিক ভুল সব কিছু গুলিয়ে একাকার হয়ে গেছে। সবই তো ওই কয়েক ঘন্টার সিদ্ধান্তে। কয়লা দুর্নীতিতে সরাসরি এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দায়ী করে দিয়েছেন, সেও তো ওই কয়েক ঘন্টার মধ্যে। শুভেন্দু অধিকারী এটা নিয়ে মানহানি নোটিশ দিয়েছেন, মামলাও করবেন, তা করুন, কিন্তু ওই মামলার শুনানি শুরু হতে হতে তো বা শেষ হতে হতে তো ভোট পেরিয়ে যাবে। রাহুল গান্ধীর কথাটা একবার ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই মামলাগুলোর ফল ভবিষ্যৎ কি হতে পারে। রাহুল গান্ধী মোদির পদবি নিয়ে মন্তব্য করায় মানহানির মামলা হয়েছিল, তাতে রাহুল গান্ধী শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছিলেন, সাংসদ পদ খুইয়েছিলেন। তাতে কি হলো? সুপ্রিম কোর্ট সেই রায় স্থগিত করে দেয়। আর 2019-এ যেখানে ওই আমেঠির থেকেও রাহুল হেরেছিলেন, সেখানে 2024-এ ওয়েনার আর রায়বেরালি দুটো কেন্দ্র থেকেই রাহুল গান্ধী ড্যাং ড্যাং করে জিতে যান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নন্দীগ্রামে হেরেছিলেন, এবার না দুটো কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। আবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রাহুল গান্ধী সেই ব্যক্তি যিনি বিজেপিকে চোর বলেছিলেন। 2019-এ লোকসভা ভোটের আগে বলেছিলেন চৌকিদার চোর হ্যাঁ। 2024-এর পর থেকে টানা বলে চলেছিলেন ভোট চোর গদি চোর। আবার মানহানির মামলাও খেয়েছিলেন চোর সংক্রান্ত একটা মন্তব্যের জন্যে। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে রাহুল গান্ধী ওই বিহার নির্বাচনের পর চোর অভিযোগটাকে খুব বেশি সামনে আনছেন না, ওটা খুব একটা করছেন না, হয়তো বুঝে গেছেন ওটা খুব একটা কাজ করছে না আর কি। কিন্তু যেখানে তিনি শেষ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখান থেকেই শুরু করলেন। তবে হ্যাঁ, তিনিও অভিজ্ঞ রাজনীতিক, তো এক অভিমুখে গোটা ব্যাপারটায় যাননি। রাহুল গান্ধী তিনি যাই বলুন, তিনি একদম ওপরে নিশানা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে নয় অমিত শাহকে নিশানা করেছেন। মোদিকে কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে কিন্তু সবসময় তিনি একটা আলাদা জায়গায় বসিয়ে রাখছেন, মানে দেখে মনে হচ্ছে যে তাকে একটা রক্ষা কবচ দিয়ে রেখে দিয়েছেন। উনি ঠিক আছে, ওনাকে কিছু করা যাবে না, উনি আলাদা, বাকিরা সবাই আলাদা। সেই জন্যই তিনি যাবতীয় আক্রমণের অভিমুখটা নিয়ে গেছেন অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অবশ্য তৃণমূল নেত্রী ইদানিং বেশ সদয়,
প্রতি মুহূর্তে সেটা বোঝাচ্ছেন। তাকে মির্জাফর বলেছেন, তার এক চোখে দুর্যোধন আরেক চোখে দুঃশাসন দেখা যায় বলে অভিযোগ করেছেন। অমিত শাহ ভাইপোর নাম করে দুর্নীতির খোঁচাটা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ছেলেকে নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু এবার যেটা বলেছেন, ওই বললাম কয়েক ঘন্টার সিদ্ধান্ত, যেটা চারপাশ একটা অদ্ভুত একটা অন্য সরাসরি সংঘাতের জায়গা তৈরি করে দিচ্ছে। সরাসরি সেই চোর কথাটা তিনি এতদিন বলেননি, যেটা শুক্রবার বলে দিয়েছেন। এবার এটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় বলা যায়। একেবারে পুরো জিনিসটা ভেবে চিনতে অথবা চটজলদি ভেবে অথবা না ভেবে, যাই হোক আর কি, এমন একটা সিদ্ধান্ত যেটা কিন্তু রাজনীতিতে, বাংলার রাজনীতিতে এবং সর্বভারতীয় রাজনীতিতে বলা চলে একটা নতুন লড়াইয়ের সূত্রপাত করে দিল। তৃণমূল প্রথমে বাংলায় দুর্নীতি কিন্তু অস্বীকার করতো, খেয়াল করে দেখুন। তারপর টাকার পাহাড় উদ্ধার হয়েছে, নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি গেছে, আবাসে 100 দিনের কাজে, মিড ডে মিলে, রেশনে, সমস্ত জায়গায় গাদা গাদা দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে দুর্নীতি আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু দুর্নীতির দায়টা যদি একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আর শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, তাহলে তো দায়টা ভাগ হয়ে গেল, তাই না? এবার সবার ওপরেই যদি একই অভিযোগ থাকে, সবাইকেই যদি একই অভিযোগে অভিযুক্ত বলে লোকের চোখে এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে কে কাকে ছেড়ে কাকে ধরবেন? গুলিয়ে যাবে কি না? এটাই রাজনীতির স্ট্র্যাটেজি। এবার খেয়াল করে দেখুন, সেক্ষেত্রে বিজেপির মিছিল থেকে চোর স্লোগান উঠলে তৃণমূলও পাল্টা চোর স্লোগান বলতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই জেলায় জেলায় তৃণমূল কর্মীরা বলবেন। বিজেপি কর্মীরা যদি বলেন প্রমাণ কোথায়, তখন তৃণমূল কর্মীরা বলবেন প্রমাণ রয়েছে পেন ড্রাইভে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার এজেন্সি কেন্দ্রের তাই নিরপেক্ষ তদন্ত হচ্ছে না, তাদের সামনে পেশ করা হচ্ছে না, ঠিক সময় পেশ করা হবে। ঠিক যেরকম বিজেপি নেতারা বলেন যে তদন্ত চলছে ঠিক সময়, ওই কেউ জামিন পেলেন বটে, কিন্তু তাতেই তো তিনি নির্দোষ প্রমাণ হয়ে গেলেন না। যথাসময় সব দোষ প্রমাণিত হয়ে যাবে, দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে। একই অভিযোগ একে অপরের এগেনস্টে দেখে দিলেন। আর ওই কবে ফয়সলা হবে? আরে ভোট পেরিয়ে গেলে কি সামনে এলো না এলো তাতে কার কি আসে যায়? তার আগে নিজেদের ভোটের অঙ্কটা লোকজনকে বিভ্রান্ত করে দিয়ে যদি মিলিয়ে নিতে পারেন, প্লাস মাইনাসে মিলে যদি শূন্য হয়ে যায়, তাহলে লোকে তো যে আগের জিনিসগুলো ভেবে ভোট দিচ্ছিল সেভাবেই ভোট দেবে। তাতে এই সাম্প্রতিককালের এত উচ্চাটনের কোনো প্রভাবই থাকবে না। তাহলে কেন রাজনীতি প্রতি মুহূর্তে বাঁক নেয় এবার বুঝলেন? বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আপনাকে কোর্টে টেনে নিয়ে যাবেন, তারপর দেখা যাক, কোর্টেই দেখা হবে। শুভেন্দুর দম থাকলে মামলাটা করে দেখা। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে। কয়লা পাচারের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম অমিত শাহ। প্রতীক জৈন এবং তার কোম্পানি আইপ্যাক, আজকে অনুপ মাঝির যে কয়লা কেলেঙ্কারি, সেই কেসে ইডি এসেছিল। কয়লা পাচার যেটুকু হয়েছে পশ্চিমবঙ্গে পুরোটাই হয়েছে বিজেপির মদতে, কারণ কয়লাটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে, সিআইএসএফ পাহারা দেয়, মাথার উপর অমিত শাহ। টালির চালা, হাওয়াই চটি, সুতির শাড়ি, সততার প্রতীক, এই সব কিছু দেখে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে ব্যানার্জি পরিবার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এই শুধু রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তারা তৈরি করেছে। সবচেয়ে বড় কয়লা চোরের নাম অমিত শাহ, আর কয়লা চোরের পোষ্যপুত্রের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। চোর যদি অন্যদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনেন, তাতে চোরের মর্যাদা তো বাড়ে না, বরঞ্চ চোরের আরও যে বড় চোর সেই সত্যটাই প্রতিষ্ঠিত হয়। দেখে মনে হচ্ছে না মহাভারত দেখছেন।
সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, এপাশ থেকে একটা বান এলো, ঢ্যাঁ 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 করতে করতে যাচ্ছে, ওপাশ থেকে আরেকটা বান এলো, ঝাং ঝাং করতে করতে যাচ্ছে, দুটো মাঝখানে ধাক্কা খেলো এবং একটা দুম করে বিস্ফোরণ হয়ে দুটো টুপ করে খসে পড়ে গেল। অর্থাৎ সমান মাপের দুটো পরস্পর বিরোধী অভিযোগ যদি আসে, তাহলে দুটোই নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে ওই প্লাস মাইনাসে জিরো হয়ে যায় বলে না, প্রায় সেরকম আর কি। সেরকমভাবে জিরো হয়ে গিয়ে পুরো জিনিসটা পড়ে যায়, আর মাঝখান থেকে লোকের সামনে পড়ে থাকে তার আগের জিনিসগুলো। এই যে এখন মাঝে মধ্যেই দেখবেন যা যা দেখছেন সেগুলো তাৎক্ষণিক, তারপরেই সেগুলো সবকটা উল্টো দিক থেকে আসা সেম জিনিস দিয়ে কীরকম প্রশমিত করে দেওয়া হয়। এই যে প্রতি মুহূর্তে পরস্পরের বিরুদ্ধে সমমানের এবং সমধর্মী অভিযোগ ছাড়া দিয়ে তার আগের তার অভিযোগটাকে বা তার কর্মসূচিটাকে হীনবল করে দেওয়া, এটা কিন্তু প্রত্যেক মুহূর্তে চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে চলছে। এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেছিলেন আইপ্যাকের ওখানে, যখন সেখানে আইপ্যাকের ওখানে ইডির হানা চলছিল, তিনি ফাইল নিয়ে বেরিয়েছেন, কি করেছেন সেগুলো তো পরের কথা, ওগুলো একরকম চলেছে। কিন্তু তারপরে যে মুহূর্তে ওই তার বিরুদ্ধে ইডি গেছে আদালতে এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছে তথ্য প্রমাণ লোপাটের, তার পর মুহূর্তেই তিনি কিন্তু রাস্তায় চলে এসছেন, বিরাট পদযাত্রা করেছেন এবং ওখানেও যখন আইপ্যাকের অফিসে ইডির হানা চলছিল তখনও কিন্তু কার্যত ওখানে বসে তিনি ধর্ণা দিয়েছেন। অর্থাৎ নিজে একটা আন্দোলনের জায়গায় চলে গেছেন, ধর্ণা আন্দোলনের জায়গায় চলে গেছে। সেই একই ধর্ণা তো এবার বিরোধী দলনেতা ফিরিয়ে দিচ্ছেন। পুরুলিয়ার থেকে কর্মসূচি শেষ করে তিনি ফিরছিলেন, পথে চন্দ্রকোনা, ওই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, ওখানে তার গাড়ির ওপর, কনভয়ের ওপর নাকি হামলা হয়েছে। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী যখন পার হয়ে যাচ্ছিলেন, সে সময় বিজেপির কিছু কর্মী সমর্থক তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় জমায়েত হয়েছিল, আর উল্টো দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত হয় এবং অভিযোগ হচ্ছে যে ঘিরে ধরে তারা আক্রমণ করেন। এরপরেই শুভেন্দু অধিকারী কী করেছেন জানেন? তিনি সোজা ওই চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে চলে গেছেন এবং এসে সেখানে বসে পড়ে তিনি ধর্নায় বসে পড়েছেন, ধর্না বিক্ষোভ করছেন। একেবারে আইসের রুমে বসে যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। দেখে আপনাদের মনে পড়ে যাচ্ছে না? ওই যতক্ষণ ইডি ওখানে তদন্ত চালাবে ততক্ষণ তিনি সেখানে বসে থাকবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তাহলে সমান এবং বিপরীতমুখী আরেকটা অভিযোগ বা একটা ধর্ণা হলো কিনা বলুন তো? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটা লাঠি দিয়ে, হ্যাঁ আগে অ্যারেস্ট করবেন, 8 ঘন্টা আগে থেকে বুঝতে পারছেন কীরকম পরিস্থিতিতে রয়েছি? এটাকে মহাভারত বলবেন না? অবশ্যই এই মহাভারতে না একটা অন্যরকম একটা জায়গা রয়েছে, যে জায়গাটা ওই মহাভারতে ছিল, হ্যাঁ, কিন্তু সেটার থেকে আজকে বহুলাংশে চারপাশে ছড়িয়ে গেছে। ওখানে ওই যে পাণ্ডবদের তাদের হারানো হয়েছিল পাশা খেলায়, তার মধ্যেও একটু দুর্নীতি ছিল বলে শোনা যায়। কিন্তু এখন তো শুধু একটা পাশা খেলার মঞ্চ নয়, ওখানে সেই পাশা খেলার দুর্নীতি, তাও কিছু কেউ দুপক্ষেই তারা না হয় সেটার প্রতিবাদ করেছিলেন। ঠিক হচ্ছে না, এই কথাটা বলার মতো কিছু লোক অন্তত ছিল মহাভারতে। কিন্তু আজকে দুর্নীতিটা সমাজের যেভাবে মজ্জায় বসে গেছে, প্রতিবাদ করার লোকই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শুধু কি মানুষ, এখন চারপাশে যেরকম চলছে তাতে ঘুষ খাওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আকাশের পাখিকেও ঘুষ দেওয়া হচ্ছে। আর সিরিয়াসলি এটা কিন্তু বাস্তব। এটা শুনে ভাববেন না যে বলতে গিয়ে একটু বেশি বলে ফেললাম, এটাই ঘটনা। ওই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে না, সেই কর্তব্য পথের ওপরে তখন তো এয়ার শো হবে। এবার দিল্লিকে ওই জন্য ওদিন নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। এটা তো টেকনিক্যাল টার্ম। চিলেরা তো আর
এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ মানে না, তাদের নির্দেশ পড়তেও পারে না, তাদের আটকাবেন কি করে? আর এই যেই যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান, সেগুলো তো নয় আমাদের সুদর্শন চক্র নিষ্ক্রিয় করে দিয়েছিল, কিন্তু চিলের বিরুদ্ধে তো সুদর্শন চক্রও ব্যবহার করা যাবে না। কিন্তু দেখুন, চিল উড়লে ওই এয়ার শোয়ের সময় দুর্ঘটনার কিন্তু সমূহ সম্ভাবনা। তাহলে উপায় কি? দিল্লির বন দফতর একটা উপায় বের করেছে, চিলকে ঘুষ দেওয়া হবে যাতে তারা না ওড়ে ওই সময়। ঘুষটা কি? যে ঘুষ খায়, যে 5 টাকায় ঘুষ খেতে রাজি হয় না, তাকে 5,000 টাকা দাও, যে 5,000 খায় না 5 কোটি দাও, এইরকম সিস্টেম আর কি। তো সেরকমই 1275 কেজি বোনলেস চিকেন কেনা হয়েছে ওই চিলেদের ঘুষ দেওয়ার জন্য। বোনলেস, ভেবে দেখুন, সেগুলো দিয়ে চিলেদের ফিস্ট করানো হবে যাতে ওই কুচকাওয়াজের সময় তারা হয় ভরা পেটে উঠতে চাইবে না অথবা খেতে ব্যস্ত থাকবে। ভাবছেন তো, এই চারপাশে এই ঘুষ দেওয়া দেখে এইবার একটা এরকম অভিনব বুদ্ধি মাথায় এসছে? না, এই ঘুষ দেওয়ার পদ্ধতি প্রাচীন এবং চিলেদেরও প্রত্যেক বছরই এইভাবে ঘুষ দেওয়া হয়। গত বছর পর্যন্ত মোষের মাংস দেওয়া হয়েছে, এবার হয়তো মনে হয়েছে যে কস্ট কাটল হোক বা অন্য কোনো কারণে হোক অথবা মুখ বদলের জন্যে হয়তো খেয়ে খেয়ে ওরা বোর হয়ে গেছে, এই জন্য এবার চিকেন খাওয়ানো হবে। রাজ্যের এই শাসক দল এই জন্য কিন্তু দিল্লির বিজেপি সরকারকে দুভাগে আক্রমণ করতে পারে। এক, তারা বলতে পারে দিল্লির সরকার চিলেদের ঘুষ দিচ্ছে অর্থাৎ দুর্নীতি করছে, অথবা তারা বলতে পারে যে আসলে তারা কপি করছে, মানে আমাদের বাংলার থেকে কপি করছে। এই বাংলায় বিভিন্ন যে আমাদের প্রজেক্টগুলো রয়েছে না, সেরকম আর কি। তো তাতে আবার তারা দিল্লি সরকারের বিরুদ্ধে চিলেদের তোষণের অভিযোগ আনতে পারে। বলতেই পারে যে অন্য পশু পাখিরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো কিছু পাচ্ছে না, শুধু চিলেদেরই ফিস্ট করানো হচ্ছে। এটা পরিষ্কার পক্ষপাতিত্ব, তোষণ একটা বিশেষ শ্রেণীকে। অর্থাৎ তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ ওঠে সেগুলো ফিরিয়ে দিতে পারে। দেখুন, এটা আমাদের রাজ্যে এখনও হয়তো এই অভিযোগটা ওঠেনি, মানে এই চিলেদের বিষয়টা এখনও রাজ্য রাজনীতিতে জায়গা পায়নি, কিন্তু দুর্নীতির বয়ানটা ওটা তো জায়গা পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ওই বয়ানটা ধরে নিয়েছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার শালতোরায় গেছিলেন, তিনি কয়লা কেলেঙ্কারি নিয়ে কিছু বলেননি, অর্থাৎ যে দুর্নীতির অভিযোগগুলো তাদের দলের বিরুদ্ধে তা নিয়ে উচ্চবাচ্যই করেন না বা করেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু অন্য দুর্নীতি তিনি খুঁজে নিয়ে এসছেন যেটা তারা আবার বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। বন্ধ পাথর খাদান নিয়ে বলতে গিয়ে দিল্লির বিরুদ্ধে ওই দুর্নীতির অভিযোগই তো তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হোক না একটা দুর্নীতির বিরুদ্ধে আরেকটা দুর্নীতি, অথবা এভাবেও দেখতে পারেন একটা দুর্নীতির অভিযোগকে আরেকটা দুর্নীতি দিয়ে খণ্ডন করার চেষ্টা। একটা খাদান করতে গেলে মিনিমাম 1 হেক্টর জমির প্রয়োজন হয়, তারপর একাধিক সরকারি পারমিশন, অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন্স ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস, তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয়, তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে? কিরম মনে হচ্ছে না সময়ের চাকাটা পাক খেয়ে খেয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে? খেয়াল করে দেখুন তো, বাম আমলে ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন যে সরকারই থাকুক তাদের বিরুদ্ধে এই বিভিন্ন দুর্নীতি টুর্নীতির অভিযোগ শোনা যেত। সেই মনে আছে গলি গলি মে শোর হ্যায়, খেয়াল করে দেখুন, সে রাফাল হোক 2G হোক বিভিন্ন কিছু। কিন্তু এখন মাঝখানে সাম্প্রতিককালে যে সময়টা ছিল সেখানটা উল্টোমুখী সব অভিযোগগুলো আসছিল, অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্যের বিরুদ্ধে আসছিল। আবার রাজ্য থেকে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ আসা শুরু হয়েছে এবং দুর্নীতির অভিযোগ, অর্থাৎ অভিযোগ ফিরিয়ে দেওয়ার যে উল্টোমুখী চলটা, সেটা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। মানে পুরনো যা কিছু সব ফিরে ফিরে আসছে, জানেন তো, এটাই হচ্ছে মজা। রাজনীতির সমুদ্র কিচ্ছু নেয় না, ফিরিয়ে দেয়। এই যেরকম 2016-র একটা কথাকে ফিরিয়ে দিচ্ছে।
2016 বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে আছে? ধরে নিন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী। নিজেকে সব কেন্দ্রে বাজি ধরেছিলেন, সেবার 212টা আসনে জিতেছিল তৃণমূল। আর 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সে কথাই কাল রানাঘাটের সভায় বলেছিলেন, আজ বাঁকুড়ার সভাতেও বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন। হ্যাঁ, অর্থাৎ তিনিও সব কটা আসনে সব জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আসল প্রার্থী করে দিচ্ছেন। অবশ্যই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষ নেত্রী। এবার তাকে দেখেই যে মানুষ ভোট দেবেন, তিনি যে আসল, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে তাকে সামনে রাখার মধ্যে অন্যায়ও নেই, অসুবিধাও নেই, লজ্জাও নেই। কিন্তু তাকে মেনে নেওয়ার মধ্যে, মানে তাকেই সবার মেনে নেওয়ার মধ্যে, বিশেষ করে একটা সময় তৃণমূলে ওই আদি নব্য লড়াইটা দেখার পর থেকে, অথবা ক্ষমতার লড়াই দেখার পর থেকে, এই যে রিয়েলাইজেশনটা, অর্থাৎ শেষ কথা তিনি, আসল তিনি, হ্যাঁ, ভোট বৈতরণী পার হতে গেলে তার ইমেজই ভরসা, সেটা সবার স্বীকার করে নেওয়ার মধ্যে কিন্তু এটা ওই পুরনো দিনের কথা ফিরে আসার মতো ব্যাপার আছে। এবার মজার ব্যাপার হচ্ছে, অভিষেকের মতোই শুভেন্দু অধিকারীর ভরসাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ওই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন। তারপর থেকে কিন্তু যত জায়গায় গেছেন, যত সভায় গেছেন, একবার না একবার গর্বের সঙ্গে সেটা ঘোষণা করবেনই করবেন। এবারও সেটা করেছেন, ফের একবার করেছেন। আর ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে আগাম ঘোষণা করে দিয়েছেন। সামনে ভোট আসছে তো, এবার বাংলায় বিজেপি নেতাদের থেকে তিনি যে একটু উঁচুতে দাঁড়িয়ে রয়েছেন, সেটাই কি কৌশলে প্রত্যেকবার মনে করিয়ে দেন বিরোধী দল নেতা, বুঝিয়ে দেন যে আসল ক্যাপ্টেন তিনি, তার হাতেই ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উইকেটটা তুলে নিয়েছিলেন। খেয়াল করে দেখুন, নির্বাচনে মাত্র কয়েক মাস বাকি, এখনও বিজেপি নেতাদের মুখে কিন্তু কোনো প্রতিশ্রুতি, কোনো পরিকল্পনার কথা নেই। একমাত্র এই প্রতিশ্রুতিটা তিনি হারাবেন, এই পরিকল্পনাটা তিনি হারাবেন, এইটা রয়েছে। কিন্তু ক্ষমতা এলে তারা রাজ্যবাসীকে কি দেবেন সেই ঘোষণাটা নেই। ঘোষণাটা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, হয় মমতা নয় মমতা। ভোট এবার এভাবেই হচ্ছে। মানে একটা বিষয় তার মানে পরিষ্কার, সবাই এটা মেনে নিচ্ছেন যে জয় পরাজয়ের মাঝে শুধু একজনই দাঁড়িয়ে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূল নয়, বাংলার বিজেপির প্রচারও তাই অত্যধিক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই নির্ভরশীল। প্রার্থী কে হবে ভুলে যান। প্রত্যেকটা ভোট জোড়া ফুলে দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না। তৃণমূলের সন্ত্রাস নয়, মমতাকে নন্দীগ্রামে হারিয়েছে, এবার ভবানীপুরে হারাবো। আমি আসার আগে আমাকে বলা হলো এখানে কিছু লোকজন, মানে বিশেষ ক্যাটাগরির লোকজন, তারা নাকি ঢোকার আগে কালো পতাকা দেখাবে। আমি কাঁচ নামিয়ে নামিয়ে এসেছি, আমি ভয় পাওয়ার লোক নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। মানে গোলাগুলি চলছে, কিন্তু মজা কি জানেন, কামান থেকে একবার গোলা ছোড়ার পর পরের গোলাটা লোড করতেও তো একটু সময় লাগে। এক জায়গাতেই লাগে না, যেখানে পরপর পরপর এরকমভাবে তোপ দেখা যায়, সেটাকে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার বলে আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এরকমই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, জানেন তো, পরপর ছুড়ে যাচ্ছেন। কিন্তু কাল তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেখেছেন, আজ চতুর্থ চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনার ওই জ্ঞানেশ কুমারকে। জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রান করছে, এর জন্য 77 জন মারা গেছেন, 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন অসুস্থ হয়ে পড়েছেন। চিঠিতে একদম পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ওই অমর্ত্য সেন, জয় গোস্বামী, দেব, মোহাম্মদ শামী, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সকলের নোটিশ পাওয়ার উল্লেখ করেছেন।
এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যেটার মাধ্যমে এই শুনানি ফুনানিগুলো যে জন্য ডাকা হচ্ছে, সেসব ক্ষেত্রে পর্যবেক্ষকদের দুর্ব্যবহারের অভিযোগ টেনেছেন। গঙ্গাসাগর মেলা চলার সময় পর্যবেক্ষকদের নিরাপত্তা দিতে অসুবিধা হওয়ার কথা টেনেছেন, পরিযায়ী শ্রমিকদের অসুবিধের কথা টেনেছেন। সব প্রসঙ্গের উল্লেখ রয়েছে, শুধু একটা জিনিস নেই। 3 নম্বর চিঠিতে এসআইআর স্থগিত রাখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, চতুর্থ চিঠিতে সেই দাবিটা নেই। তবে একেবারে শেষে একটা নতুন সংযোজন আছে, একদম শেষে নাম স্বাক্ষর করার জায়গার পাশে নীল কালিতে 2টো বাক্য মুখ্যমন্ত্রী পুরো হাতে লিখে দিয়েছেন। দেখুন সেখানে কি লিখেছেন জানেন? এত কিছু তিনি দিলেন, মানে গোটা এখন অবধি এসআইআর পর্বটাই প্রায় তুলে দিলেন, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার যে তার কোনো জবাব বা ব্যাখ্যা কিছুই দেবেন না সেটা তিনি জানেন। তবুও তাকে সবটা জানানোটা নিজের কর্তব্য বলেই মনে করেন বলে আরেকবার জানালেন। দেখে মনে হচ্ছে না একদম সাক্ষাৎ গীতা পড়ে এই চিঠিটা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলাফলের কোনো উত্তরের কোনো আশা না রেখেই মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন। তাহলে এটা তো এরকম হওয়ার কথা নয়, কারণ মুখ্যমন্ত্রী লিখছেন বুঝলাম, আসলে তো লিখছেন একজন রাজনীতিক। রাজনীতিকরা ফলের আশা না রেখে কোনো কিছু তো করেন না, কোশ্চিনকালে করেননি। তাহলে এক্ষেত্রে কি? এক্ষেত্রে কি না, এক্ষেত্রে প্রশ্ন হওয়া উচিত কাকে? মুখ্যমন্ত্রী এই যে যাবতীয় যেগুলো জানালেন সেগুলো আসলে কাকে জানালেন? মুখ্য নির্বাচন কমিশনারকে নাকি পশ্চিমবঙ্গের ভোটারদের? বিশেষ করে সেই ভোটারদের যাদের শুনানিতে ডাক পড়েছে, সেই ভোটারদের যারা প্রত্যন্ত গ্রাম বাংলায় ছড়িয়ে রয়েছেন, যারা আদৌ জানেন না ওই আইপ্যাক টাইপ্যাক কী বস্তু, সেখানে ইডি হানা দিলে কি হবে না হবে। তারা শুধু জানেন, দেখেছ, যাকেই পাঠানো হোক, কীরকম একেবারে যত শক্তিশালী কেউ আসুক, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লড়ে যেতে পারেন, কারোর পরোয়া করেন না। তাহলে এই ইমেজটাতেই কি আরেকবার শান দিয়ে নিলেন? তাদের উদ্দেশ্যে কি আসলে চিঠিটা লিখেছেন মুখ্যমন্ত্রী? সাধারণ মানুষ কেউ সেরকম প্রতিবাদ করেনি। 2-4টে ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ চাইছে যে অনুপ্রবেশকারী মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। তৃণমূল কংগ্রেস এসআইআর এ ভয় পাচ্ছে। 58 লাখ বাদ গেছে, আরো কত বাদ যায় দেখবেন। ভোটের আগে চিটপটাং হবে। 14ই ফেব্রুয়ারির পরে বলবে এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না, কারণ তৃণমূল এতদিন ভুয়া ভোটারের উপর ছিল। এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যের কি প্রতিক্রিয়া হতে পারে, কত রকম বহুমুখী প্রতিক্রিয়া হয় এবং কাদের ওপর প্রতিক্রিয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়রানির অভিযোগ তুলে কমিশনে চিঠি দিলেন, আর ওই একই অভিযোগে ইস্তফা দিয়ে দিলেন বাগনান 2 নম্বর ব্লকের AERO মৌসম সরকার। তার ব্লকের 24,000 ভোটারের কাছে নোটিশ গেছে। 14ই জানুয়ারি থেকে শুনানি শুরু। ওই AEROর দাবি, নোটিশ যারা পেয়েছেন তাদের অধিকাংশই প্রান্তিক মানুষ। বহু মানুষের নাম বাদ যেতে পারে, তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না। এই বেইমানির ভাগিদার হতে হবে, এইটা একটা অসম্ভব, তার বিবেকে আঘাত করেছে এবং সেই জন্যেই তিনি নাকি ইস্তফা দিতে চান। সমস্যা হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। খুব সূক্ষ্ম ভুল, ছোটো ছোটো ভুল ও করতে গিয়ে খুব সমস্যা। ও মানে টাকা দেখে ওই কাজ করা ইম্পসিবল। মানে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এইটা একটা ছুতো। আসল ছুতো হচ্ছে যে এই লোকগুলো ভুয়ো তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তুলে এই সরকারকে দিনের পর দিন জিতিয়ে এসছে। এখন তিনি বুঝতে পেরেছেন এদেরকে আর ভোটার লিস্টে রাখা যাবে না। এই নির্বাচন কমিশন একটা অসভ্য বর্বরের সিদ্ধান্ত চাপিয়েছে এসআইআর এর নাম করে মানুষকে বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। তার ফলশ্রুতি এই ঘটনা। এই প্রসঙ্গে কোন ধরনের চাপ, ভয়, ভক্তি ইত্যাদি কাজ করেছে সেটা ব্যক্তিবিশেষ মানুষের পক্ষেই বলা সম্ভব। দেখুন বিবেকের ডাক্তার সামনে রয়েছে সাধারণ মানুষের ভোগান্তি, কিন্তু বাকি সবার বক্তব্যগুলো শুনলে বুঝবেন তার পেছনে অন্য কারণও তো থাকতে পারে।
এবং সত্যি সত্যি এই যাদের এই ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন গোলযোগ রয়েছে, সেটা ধরতেই তো এসআইআর হচ্ছে, সেটাকেও তো এড়িয়ে যাওয়া চলে না, অর্থাৎ আবার একটা দোলাচল। কিন্তু তার মাঝখানে যারা ওই সংকটে পড়ছেন তাদের কাছে যদি একবার একটু পাশে থাকার বার্তাটা দেওয়া যায়, সেই বার্তা কিন্তু আশেপাশের আরও অনেক মানুষজন যাদের ভোটাধিকার থাকছে তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এটাই কি এই দেখবেন, এই যে বললাম চিঠি দেওয়ার উদ্দেশ্য হয়তো ওই একই রকম, আর ওই এত বড় একটা ঝুঁকি নেওয়া, ইডির সামনে গিয়ে তো ওই ফাইল নিয়ে বেরিয়ে আসা, সেটার কারণে হয়তো একই রকম। আসলে ওই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল সংখ্যক শহুরে মানুষটা, ওই প্রান্তিক মানুষদের কাছে নিজেদের ইমেজটা ঠিকভাবে তুলে ধরা, যে ইমেজ এতদিন ধরে ভোটের পাড়ানি জোগাড় করে নিয়ে এসছে।